গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত স্বাধীন হবে না গণমাধ্যম। নির্বাচনে যত দেরি তত সংকট, বলেছেন বিএনপি নেতারা। চাকরির নতুন অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে আজও বিক্ষোভ। প্রশাসন থেকে সংস্কার কার্যক্রমে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি হাসনাতের। শুধু কাগজ কলমে নয়, উন্নয়ন হবে বাস্তবতার নিরিখে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বের তাগিদ বিশ্লেষকদের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কেউ এককভাবে আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে দাবি করলে বিভেদের সৃষ্টি হবে, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই শেষ হবে বলে জানান বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির নেতারা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। সোমবার ডিআরইউ মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল শীর্ষনিউজ.com-এর নতুন যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অতিথিদের বক্তব্যে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণতন্ত্রের ভূমিকার কথা উঠে আসে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনকে ভয় না পেয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিতে হবে। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলে ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? বিচারের সাথে নির্বাচনকে জড়িয়ে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পরিবর্তনকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই নেতা। মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পিছনে কিছু লোক বলেছে আর শেখ হাসিনা পালিয়ে গেছে, অত সহজ। সুতরাং এই কথাগুলো আমরা কিন্তু কৃতিত্ব নেওয়ার জন্য কোনো সময় বলি নাই। এই মঞ্জু আমার ব্যাপারে, আমি কিন্তু কোনোদিন আমার ব্যাপারে বলতে চাই না, কারণ আমার কৃতিত্ব নেওয়াটা বড় বিষয় না। এটা সমস্ত জাতিকে আমরা কৃতিত্ব দিচ্ছি। কিছু লোকের কৃতিত্ব নেওয়ার কারণে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে লাভ নেই। এদিকে সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত মাস স্মরণে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, গেল 15 বছর ধরে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করছে বিএনপি, ভবিষ্যতেও তা চলমান থাকবে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার কার্যক্রমের পথে সচিবালয় থেকে কোনো বাধা এলে জনগণকে সাথে নিয়ে কঠোর হাতে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রাম উত্তর জেলাগুলোর পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, আমলারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের বিরুদ্ধে হুমকি ধামকি দিচ্ছে। তা চলতে থাকলে জনগণ তাদের বিকল্প খুঁজে নেবে বলেও জানান হাসনাত। সংস্কার কার্যক্রম নিয়ে আমলাদের কোনো পর্যালোচনা ও মতামত থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের অনুরোধ জানান তিনি। তা না করে সরকারকে জিম্মি করে সংস্কার কার্যক্রমে বাধা দিলে পরিণতি ভালো হবে না। পর্যায়ক্রমে সারা দেশে এনসিপির কার্যক্রম বাড়বে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থান চলছিল, আপনারা কিন্তু কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে আপনারা হচ্ছেন অফিস করেছেন। শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি। আপনারা যদি এই 5 অগাস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন, আপনারা মনে রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সংগঠনটি। সোমবার সচিবালয়ের ভেতরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। দপ্তরের কার্যক্রম বন্ধ রেখে এতে যোগ দেন শত শত কর্মচারী। বিক্ষোভে জারিকৃত অধ্যাদেশকে অবৈধ কালো আইন হিসেবে উল্লেখ করেন আন্দোলনকারীরা। তারা এই আইন বাতিলের দাবি জানান, না হলে সচিবালয় অচল করে দেবার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা। আন্দোলনরত কর্মচারীরা অভিযোগ করেন,
4 দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে এই অধ্যাদেশটি করা হচ্ছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। পরে রোববার রাতে এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। পুনর্বিবেচনা করলে একটু সহনশীল হলে আমরা কর্তৃপক্ষের সাথে মিলেমিশে আবার আগের মতো সেবা দিতে পারবো। কিছু সংশোধন এখানে আসুক, যেটা আমরা মনে হয় যে না আমরা স্যাটিসফাইড, যে না আমাদের রাস্তার জায়গা আছে। কেউ অপরাধ করলে যেন তাদেরকে সু করার অপশনও থাকে, কেউ যদি অপরাধ না করে সে যেন সর্বোচ্চ বিচারটা পায়। ব্যক্তিগতভাবে আপনি জানেন আমি আপনার কাছে ভালো হইতে পারি, আরেকজনের কাছে খারাপ হইতে পারি। আপনার সাথে আমার ব্যক্তিগত রিলেশন কি এটার উপর ভিত্তি করে যেন আমাদের বিচার করা না হয়। 8 দিনের নোটিশে আপনার চাকরি হবে, আমি এখানে আবেদনও করতে পারবো না যে আমার এটা রাইট না রং। হ্যাঁ, এটা কেমন? এটা তো একটা পুরো স্বৈরাচারী একটি, যেটা দেশের 51 বছর ইতিহাস এটা হয় নাই। এখন কেন এটা হঠাৎ করে এরকম রাতের অন্ধকারে এটা করা হবে? আপনারাই চিন্তা করেন যে এটা কেন করা হবে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আজ তো তৃতীয় দিনের মতো সচিবালয়ের সামনে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদে মানুষজন বিক্ষোভ করছে। এখন কি অবস্থা বিক্ষোভের? এখন তারা কি বলছে? তাদের কারোর সাথে কথা হচ্ছে কিনা? কর্মসূচির সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আসলে সকাল থেকেই কিন্তু সচিবালয়ে অনেকটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এখানে প্রতিটি ভবনের কর্মকর্তা কর্মচারীরা অফিস শুরুতেই কিন্তু তারা বেরিয়ে এসেছেন এবং তারা মিছিল নিয়ে বিভিন্ন গেটে অবস্থান নিয়েছিলেন। সচিবালয়ের 1, 2 এবং 4 নম্বর গেট কার্যত বন্ধ হয়ে যায় এবং অনেক কর্মকর্তা কর্মচারী এবং যারা জরুরি প্রয়োজনে বিভিন্ন জায়গার থেকে যারা এসেছেন তারা কিন্তু সচিবালয়ে ঢুকতে পারেননি। এবং কিছুক্ষণ আগে এই আন্দোলনের যারা সমন্বয়ক, বিশেষ করে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে যারা রয়েছেন, তারা যেটি জানিয়েছেন যে আপাতত তারা এই আন্দোলন স্থগিত রাখবেন। 2টার দিকে তাদের বিশেষ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু গেটগুলো বন্ধ থাকার কারণে উপদেষ্টা তিনি সচিবালয়ে প্রবেশ করতে পারেননি এবং ইতিমধ্যেই গেটগুলো খুলে দেওয়া হয়েছে। এবং এই বিশেষ করে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের মতানৈক্য তৈরি হয়েছে যে কারা এই গেটগুলো বন্ধ করেছিল, কেন বন্ধ করেছিল এবং যারা সমন্বয়ক তাদের সঙ্গে পরামর্শ না করেই কেন এটি করা হয়েছে, সে ধরনের আলাপ আলোচনা আমরা দেখছি। এবং কার্যত যেই 2টার দিকে আইন উপদেষ্টার সঙ্গে যেই বৈঠকটি হওয়ার কথা ছিল, আইন উপদেষ্টা সচিবালয়ে না আসতে পারার কারণে, অর্থাৎ গেট বন্ধ থাকার কারণে তিনি ফিরে গেছেন, যে কারণে সেই বৈঠকটি কিন্তু এখনই শুরু হচ্ছে না। এবং আমরা শুনেছি যেটি তিনি আবারও আসবেন এবং এসে এই কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকেই মূলত এই বিক্ষুব্ধ যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সঙ্গে কোনো আলোচনা করে কোনো ধরনের সমাধানে পৌঁছানো যায় কিনা সেই বিষয়টি উদ্যোগ নেওয়া হবে। আপনি নিশ্চয়ই জানেন যে রোববার 25শে মে সন্ধ্যায় 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে এমন বিধান রেখে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। জানা গেছে যে 2018 সালে সরকারি চাকরি আইন সংশোধনে অধ্যাদেশের খসড়া নিয়ে ক্ষুব্ধ সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা, কারণ অধ্যাদেশের খসড়ায় শৃঙ্খলা বিঘ্নিত, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া কর্মে অনুপস্থিত, কর্তব্য পালন না করার জন্য উস্কানির জন্য কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সরকারি চাকরিচ্যুতির যে বিধান সেটি যুক্ত করা হয়েছে। এবং যে কারণেই ফুঁসে উঠেছে এখানকার কর্মকর্তা কর্মচারীরা, তারা যেটি বলছেন যে অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত এবং যাতে আদালতে শরণাপন্ন হতে পারেন সেই সুযোগটা অন্তত এই প্রবিধানে সংযুক্ত করা উচিত। এবং তারা বলছেন যে যদি সমাধানে পৌঁছতে না পারেন এবং এই আইনটিকে কালো আইন আখ্যা দিয়ে এটি বাতিল করা না হলে তাদের যে প্রতিদিনের মতো কর্মসূচি সেটি আগামীকালও অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা। তো তিনাই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আমরা আবারও সংযুক্ত হব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। দর্শক, সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি কথা বলবো তার সাথে। ফরুক, ছাত্রদলের কর্মসূচি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? কি পরিস্থিতি এখন বিশ্ববিদ্যালয়ের? আমরা যেমনটি শুনছিলাম যে আজকে ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ে কি ধরনের কর্মসূচি আছে, এই বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। সাম্য হত্যার
ঘটনায় ইতিমধ্যে 13 দিনের মতো ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রাঙ্গণে এখানে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থী সহ আসলে ছাত্রদল নেতারা তারা আন্দোলন করে যাচ্ছে। সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এখানে ভিসির কার্যালয়ে দুপুর 12টা থেকে এখানে ছাত্রদল, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন। তারা ভিসির পদত্যাগ এবং প্রক্টরের পদত্যাগ সহ এখানে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আওয়ামী লীগের যেসব দোসররা রয়েছেন তাদের এখান থেকে অপসারণের দাবিতে তারা সেই অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদলের নেতাকর্মীরা। এবং সেই সাথে আসলে এখানে তারা যেটা শুরু থেকেই বলে আসছে যে ইউনিভার্সিটি এলাকাতে যে নিরাপত্তা নিশ্চিতে যে প্রক্টর এবং ভিসির যে ব্যর্থতা, সেই কথাটা তারা বারবার তুলে নিয়ে এসেছে। এবং তারা বলছেন যে এই ব্যর্থতার দায়ভার নিয়ে ইউনিভার্সিটিতে দুটি মৃত্যু ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আসলে ভিসির পদত্যাগ করা উচিত ছিল। তার সম্মানের নিজের সম্মান নিজে রক্ষা করতে, তবে সেই সম্মান যেহেতু সে নিজের রক্ষা করতে পারেনি, সেই অভিযোগ তুলে আসলে ছাত্রদল নেতারা তারা আজকে ভিসির বাসভবনের সামনে তারা এখানে কর্মসূচি অবস্থান করছে। ইতিমধ্যে আসলে প্রশাসনিক ভবনের এক অংশ খুলে রাখা হয়েছে প্রশাসনিক কাজকর্ম চলার জন্য এবং অপর এক অংশটা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সেই সাথে আসলে শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় এখন পর্যন্ত পরবর্তীতে কোনো আইনি অগ্রসর নেই এবং সেই সাথে আসলে ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সে দেখা করেছে। ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিরাপত্তা সহ এখানে যে সাম্য হত্যার বিচারের অগ্রগতির বিষয় নিয়ে তো কোনো ধরনের অগ্রগতি না থাকা এবং এই ঘটনা নিয়ে আসলে পুলিশের অবহেলা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন রকমের অবহেলাকে দায়ী করে ছাত্রদল ইতিমধ্যে আসলে তারা আজকে 13তম দিনের মতন তারা ঢাকা ইউনিভার্সিটিতে কর্মসূচি পালন করছে। সেই ধারাবাহিকতা তারা যতক্ষণ পর্যন্ত বিচার না পাবে এবং ঢাবি ভিসি এবং প্রক্টরের পদত্যাগ ছাড়া তারা এখান থেকে ইউনিভার্সিটি এলাকা থেকে আসলে তাদের কোনো কর্মসূচি প্রত্যাহার করবে না বলে ছাত্রদলের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ আপনাকে। 4 দিনের সফরে 28 মে জাপানের টোকিও যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, বুধবার ভোরে নিক্কেই ফোরাম ফর ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা ছাড়বেন। এই সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দেবেন। 28 মে বিকেলে তারো আসোর সাথে মিটিং করবেন প্রধান উপদেষ্টা। একই দিনে রাতে নিপ্পন ফাউন্ডেশনের আয়োজনে নৈশ ভোজে অংশ নেবেন ডক্টর ইউনুস। সফরে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে একটি সেমিনারেও যোগ দেবেন তিনি। পরে জাইকার সাথেও একটি মিটিং করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। 30 তারিখ জাপানের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টা বৈঠকে রোহিঙ্গা সহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া সোকা ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন। সফরের 7টি সমঝোতা স্বাক্ষর হবে। 31 মে সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে টোকিও ত্যাগ করবেন। উন্নয়নমূলক কাজের হিসাব শুধু কাগজ কলমে থাকলে হবে না, বরং বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত উন্নয়নমূলক প্রকল্পের মূল্যায়ন, জবাবদিহিতা ও নৈতিকতা শীর্ষক এক সেমিনারে একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের উপকারে আসে এমন ধরনের প্রকল্প নিতে হবে, এতে দেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় নীতি, নৈতিকতা ও স্বচ্ছতাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। যে সমস্ত প্রজেক্ট হাতে নেওয়া হয় সেগুলো সাধারণ মানুষকেও জানানো উচিত, এতে প্রকল্প সম্পর্কে সব শ্রেণী পেশার মানুষের কাছে একটা ধারণা থাকে। সালাউদ্দিন আহমেদ বলেন, অনেক প্রতিষ্ঠান আছে যারা অযোগ্য হওয়া সত্ত্বেও কাজ পেয়ে যায়, এতে প্রত্যাশিত ফল সেই প্রকল্প থেকে পাওয়া যায় না। এক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের স্বচ্ছ অডিটিংয়ে গুরুত্ব দিলে প্রত্যাশিত ফল পাওয়া যাবে। বলেন, আগে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক তথ্য দেওয়া হতো যা ভুল ও ম্যানিপুলেট করা হয়। অযোগ্য অনেক প্রজেক্টে অনেক টাকা খরচ করা হয় যা থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। শুধু নম্বরের ভিত্তিতে নয়, সামগ্রিক দৃষ্টিতে একটি প্রতিষ্ঠানকে বিবেচনা করলে আশানুরূপ ফল পাওয়া যায় বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, বিগত সরকারের নেওয়া এত বেশি চলমান প্রকল্প আছে যে নতুন প্রকল্প নেওয়ার তেমন কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের। রাজধানীর এক হোটেলে বাংলাদেশ ইকোনমিক করিডোর ও লজিস্টিক উন্নয়ন বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনারে এই কথা বলেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, আগামী দিনের অর্থনীতিতে বন্দর সুবিধার প্রয়োজনীয়তা বড় বিষয় হয়ে দাঁড়াবে। এজন্য গভীর সমুদ্র বন্দর নির্মাণ ও চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবসা বাণিজ্য ইতিবাচক প্রভাব এমন অবকাঠামো তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পোশাক খাতের উপর ভর করে অর্থনীতিকে এগিয়ে নেওয়া যাবে না, চামড়া ও তথ্য প্রযুক্তির মতো খাতকে ভালো করতে হবে। 2026 সালে এলডিসি উত্তরণের পর অর্থনীতি নতুন করে চ্যালেঞ্জের মধ্যে পড়বে। এজন্য যথাযথ প্রস্তুতি প্রয়োজন বলে মনে করেন আলোচকরা। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও খরচ কমানোর টার্গেট সামনে রেখে 2 জুন 2025-2026 অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। নতুন বাজেটে চলতি বাজেটের তুলনায় খানিকটা ছোট হলেও বাড়ছে করমুক্ত আয়ের সীমা। তবে রাজনৈতিক সরকার না হয় এবার অন্তর্বর্তীকালীন বাজেটে থাকছে না কোনো মেগা প্রকল্পের উচ্চাভিলাষী স্বপ্ন পূরণের চাপ। কৃচ্ছ্রতা সাধনের এই বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারের গুরুত্ব দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। আগামী 2 জুন ঘোষণা হবে নতুন বাজেটের রূপরেখা। এবার সংসদ অধিবেশন না থাকায় টিভিতে বাজেট উত্থাপন করবেন অর্থ উপদেষ্টা। 2007 এবং 8 সালের পর এ নিয়ে তৃতীয়বার টেলিভিশনে ঘোষণা হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের বাজেট প্রস্তাবনা। অন্তর্বর্তীকালীন সরকার এটা কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে বাজেটটা দিচ্ছে। এটি মূলত অর্থনীতি পুনরুদ্ধারের দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেটটি প্রণয়ন হওয়া উচিত। নতুন বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। পদচ্যুত আওয়ামী লীগ সরকারের দেয়া শেষ বাজেটের তুলনায় এই আকার 7,000 কোটি টাকা কম। খরচের এই খতিয়ানের প্রায় 16% বা 1.25 লাখ কোটি টাকার বেশি বরাদ্দ থাকছে ঋণের সুদ পরিশোধের জন্য। আয় কম, তাই সীমিত আয় দিয়েই অর্থনীতির ক্ষত সারাতে চান অর্থ উপদেষ্টা। সরকারি বেতন ভাতা বা কৃষি ভর্তুকিতে কোনো হেরফের না হলেও এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার কমছে 35,000 কোটি টাকা। প্রবৃদ্ধি নয়, মূল নজর এবার ভোক্তাকে মূল্যস্ফীতির চাপ থেকে দূরে রাখা। উচ্চ মূল্যস্ফীতির যে অব্যাহত অভিঘাত বিগত 2-3 বছর থেকে সাধারণ ভোক্তাদের উপরে যাচ্ছে, তাতে তার প্রকৃত আয়ে সংকোচন হয়েছে এবং সেটা সামগ্রিকভাবে তার পারিবারিক ব্যয় বা কৃচ্ছ্রতা সাধনের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেটা সামগ্রিকভাবে উৎপাদনশীলতা, জাতীয় প্রবৃদ্ধিতেও কিন্তু এর একটা নেতিবাচক প্রভাব আমরা দেখেছি। তো সেই জায়গাটিতে যদি মূল্যস্ফীতিকে কমিয়ে আনা যায় সেটা ইতিবাচক দিক। তবে মূল্যস্ফীতিকে কমানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সূচক হবে সরকারি ব্যয় কতটুকু কৃচ্ছ্রতার সাথে করা হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাজেট ঘাটতি 3.5% মধ্যে সীমিত রাখতে চান অর্থ উপদেষ্টা। ব্যাংক থেকে ঋণ নেওয়ার টার্গেটও কমছে 20%। রাজস্ব আয় কম হলেও এবার করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়ানোর প্রস্তাব করছেন তিনি। সব মিলিয়ে বাস্তবায়নযোগ্য বাজেট দেওয়ার লক্ষ্য সরকারের। আমাদের অর্থনীতি কিন্তু এখন অনেকটাই খাদে পড়ে গেছে, অর্থাৎ আমাদের প্রবৃদ্ধি কিন্তু অত্যন্ত কম প্রবৃদ্ধি হচ্ছে, যার ফলে কিন্তু কর্মসংস্থান বাড়ছে না, বেকারত্ব বাড়ছে, মানুষের আয় কমে যাচ্ছে। তারা তো বিভিন্নভাবে এখন অনেকটাই নাবিশ্বাস উঠে যাওয়ার অবস্থা হয়েছে। কাজেই এই বাজেটের যদি আমরা সেইভাবে লক্ষ্য করি তাহলে এই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত কি? একটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, যাতে আমাদের উন্নয়নের চাকাটা বেগবান হতে পারে, ঘুরতে পারে, এবং তার জন্য যেটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে আমাদের যাতে বিনিয়োগ বাড়তে পারে। জুনের প্রথম বৃহস্পতিবার বাজেট ঘোষণার নিয়ম থাকলেও এবার ঈদুল আজহার ছুটি থাকায় 3 দিন আগেই বাজেট উত্থাপন করবেন অর্থ উপদেষ্টা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বাড্ডায় স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কামরুল আহসান সাধন বিএনপির গুলশান থানার যুগ্ম আহ্বায়ক ছিলেন। রোববার দিবাগত রাত 10:06 বাড্ডার গুদারাঘাট এলাকায় 4 নম্বর সড়কে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বিএনপি নেতা সাধন সড়কের পাশে চেয়ারে বসে আরও 2-3 জনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাত 2 জন হেঁটে এসে সাধনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে সাধনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহত কামরুল স্থানীয় কেবল টিভি ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত স্বাধীন হবে না গণমাধ্যম। নির্বাচন যত দেরি তত সংকট বলেছেন বিএনপি নেতারা। চাকরির নতুন অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে আজও বিক্ষোভ। প্রশাসন থেকে সংস্কার কার্যক্রমে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি হাসনাতের। শুধু কাগজ কলমে নয়, উন্নয়ন হবে বাস্তবতার নিরিখে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বাজেটে অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বের তাগিদ বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো।
পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা বিশ্ব সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।